সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশের নতুন কিছু না। ঘটনাটি ঘটেছে 22শে জুন 2025 সালে। বাট সেখানে যাওয়ার জন্য আমি আসলে ভিডিওটা বানাতে চাচ্ছিলাম, কিন্তু ভিডিও যখন আমি করতে আসছি তারও কিছুক্ষণ আগ থেকে আমার মন মেজাজ খুবই খারাপ। এটা হচ্ছে এমন একটা মন খারাপ যেটার জন্য আসলে আপনি কাউকে দোষ দিতে পারবেন না। আপনার মনে হবে যে আপনার জন্মটাই ভুল। আমি একটা ভিডিও দেখে ফেললাম, সামনে চলে আসলো যে আমার দেশের লোকজন আর কি, মানে আমি বলবো না যে অমুকরা বা তমুকরা, আওয়ামী লীগ, বিএনপি, মুসলমান, নাস্তিক, নাথিং, জাস্ট আমার দেশের লোকজন, সর্বস্তরের লোকজন একটা ফল মেলার ভেতরে ফল চুরি করতেছে। মানে ফল সাজায় রাখা হয়েছে, অনেক ধরনের ফল দেখানো হবে, বাংলাদেশের বিভিন্ন ফল, মানুষ আসবে দেখবে, কিনতেও পারে কিনা আমি জানি না, মনে হয় পারে না। বাট এরকম একটা জায়গার মধ্যে কি হইলো, লোকজন ফল চুরি করতেছে। কারণ কি, পুলিশ নাই, ধরতে পারবে না, তাই জান প্রাণ যে যতটুকু পারতেছে ফল চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে মানে বলেন যে ফল তো এরকম কিছু না যেটা আপনার জীবন ধারণের জন্য এসেনশিয়াল। যেমন মানুষ যখন চাউলের বস্তা চুরি করে, জানেন, আমার তারপর একটু হলো সহানুভূতি কাজ করে, যার হারে বেচারার মনে হয় ভাত নাই খাওয়ার, সে মানে খাওয়ার জন্য যে কোনো কিছু হালাল, রাইট? চুরি করা হালাল খাওয়ার জন্য, যার যে মনে করেন 3 দিন ধরে খেতে পায় না, তার প্রতি আমার সহানুভূতি আছে। যে 3 দিন ধরে খায় না, সে যদি আমার মানে খাবারটা চুরি করে নিয়ে যায়, তাকে আসলে আমি দোষ দিতে পারি না। খাবার চুরি করাদেরকে আসলে আমি চোরই মনে করি না, যে বেঁচে থাকার জন্য একটা খাবার চুরি করতেছে। বাট ফল তো আসলে ওইরকম কোনো খাবার না যেখানে আপনি বেঁচে থাকার জন্য জিনিস চুরি করতেছেন। মানে কি, আমাদের খাসলত খারাপ, চুরি করা সম্ভব, চুরি করে ফেললাম। তারপরও আসুক, আমরা আসলে ওই বিষয় থেকে সরে আসি, আসল আলোচনাতে আসি। আমার দেশের লোক হচ্ছে এরকম খারাপ, তাদের কাছ থেকে আমরা বাটপারি, ভণ্ডামি, যেগুলা কোনো সম্পর্ক নাই নৈতিকতার সাথে, সেসব জিনিসকে নৈতিকতার সাথে খুবই ক্লোজলি রিলেটেড দেখানো, এগুলাই তো আমরা আশা করতে পারি আমার দেশের লোকের কাছ থেকে। যারা অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, নৈতিক লোক, তাদেরকে কি আপনি দেখবেন খুব বেশি কথা বলে না, কোথাও আসে না। কিন্তু আপনারা দেখবেন যে ধর্মের অবমাননার নামে বাংলাদেশে বিশাল একটা মুভমেন্ট শুরু হয়েছে সরকার পতনের পরে। এটাই সবার বিশ্বাস, কিন্তু আসলে বিশ্বাসটা পুরোপুরি সঠিক না। কেন সঠিক না সেটা আমি বলতেছি, তার আগে আমি একটা জিনিস বলে রাখি যে বাংলাদেশের সবচেয়ে বেশি নাস্তিক কোন এলাকায় পাবেন, কোথায় পাবেন? সবচেয়ে বেশি নাস্তিক আছে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর ভেতর। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে একটা মেজর পপুলেশন আসলে ধর্ম খুব একটা পাত্তা দেয় না, তারা ক্যারি করে না ধর্ম আছে কি নাই। এবং এরা হচ্ছে সবসময় ছিল। কারণ কি, যে আপনি যারা যারা আসে প্রথমে বিশ্বাসী মানুষ, মুসলমান মানুষ হিসাবে ভর্তি হয় ফার্স্ট ইয়ারে, তাদের অনেকেই সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে থাকা অবস্থায় তাদের কিন্তু ওই রকম গোড়া মুসলমান আর থাকে না। কারণ হচ্ছে প্রসেসটা তো এরকম যে আপনি একটা জায়গাতে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, স্কুল বলেন, ইভেন স্কুলও হচ্ছে একই কাজ করার কথা, যে আপনি স্কুলে যাচ্ছেন, আপনাকে চায়ের কাপটা খালি করে আসতে হবে। মানে ওই জেন গুরুর যেই কৌতুকটা আছে আর কি, যে একজন প্রফেসর শুনেন তার ভার্সিটির পাশে একজন জেন গুরু, তিনি মানুষজনকে বিভিন্ন শিক্ষা দেন। তো ওনারও ইচ্ছা হয়েছে আমি একটা শিক্ষা নিব। তো উনি ওনার কাছে যান একদিন, যে স্যার, আপনার তো অনেক নাম শুনলাম, আমি তো এই বিশ্ববিদ্যালয়ে পড়াই, তো আমি ভাবলাম যে আপনার কাছ থেকে কিছু কথাবার্তা হইলে, আপনার জ্ঞান একটু পাইলাম, একটু শিক্ষা হইল। তো জেন গুরু বললেন যে আসেন, বসেন, চা খান। তো স্যার বসছেন চা খাইতে, প্রফেসর আর কি। তো জেন গুরু কাপ সুন্দর মতন সাজায় রাখছেন, কেটলি থেকে চা ঢালতেছেন, চা কেটলিতে ভর্তি হয়ে উপচায় পড়ে যাচ্ছে, কিন্তু গুরু ঢেলেই যাচ্ছেন। প্রথমে প্রফেসর ভাবলেন যে আহারে, মনে হয় লোকটা খেয়ালে একটু ভুলে বেশি ঢেলে ফেলছে। কিন্তু না, উনি কেটলি ঢেলেই যাচ্ছেন, চা উতলায় পড়তেছে। এরপর তার চুপ থাকা যায় না। তো প্রফেসর তখন বললেন যে সব চা তো উতলতে পড়ে যাচ্ছে। তখন জেন গুরু ওনার দিকে তাকিয়ে বললেন যে ভরা কাপে চা ঢাললে আর নতুন চা ভরা যায় না, যান আপনি আপনার কাপ খালি করে আসেন। তো এটা হচ্ছে একটা উদাহরণ যে কেন আসলে ভরা কাপে চা ঢাললে কোনো জ্ঞান ঢুকতে পারবে না। এই কারণে যখন আপনি স্কুলে ভর্তি হন, যখন আপনি কলেজে ভর্তি হন, যখন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হন, তখন মানুষের মধ্যে ওই অতটুকু একটা প্রিপারেশন থাকে সাবকনশিয়াসলি, যে আমরা আমাদের চায়ের কাপটা খালি করে আসি। আপনি দেখবেন যে যখন আপনি নতুন ক্লাসে গেছেন, তখন আপনার মধ্যে এই জিনিসটা আছে যে আমি তো আসলে এই বিষয়ে খুব বেশি জানি না, এবার অনেক কিছু জানতে পারবো। এই যে অনেক কিছু জানতে পারবো, আমি যে কম জানি, এরকম একটা স্ট্যান্ডে যাওয়াটা শিক্ষা গ্রহণের জন্য জরুরি। আপনি যদি প্রথমে ধরে রাখেন যে আমি এই বিষয়ে সব জানি, আপনাকে নতুন তথ্য
থাকলেও আপনি ওটা দেখতে পাবেন না, নিতে পারবেন না। সো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যেটা হয় যে মানুষের কাপ খালি করে আসার একটা প্রবণতা কাজ করে, এবং সেই কারণে তখন যদি কেউ এসব বলে যে জানো যে সমকামীদেরকে নিয়ে তোমরা যে এত কথা বলো, ইসলামের কোনো আইনে, ইসলামের কোনো আয়াতে কিন্তু সমকামীদেরকে নিয়ে কোনো সরাসরি আয়াত নাই যেখানে বলা হয়েছে যে সমকামিতা খারাপ। যে আয়াতের কথা কমে লুতের জন্য বলা হয়েছে সেটা এতই ভেগ একটা আয়াত যে অনেক ইসলামিক স্কলার মনে করেন ওখানে খারাপ কর্ম বলতে বোঝানো হয়েছে ধর্ষণ, কারণ লুত আলাইসাল্লামকে বা ওইখানে সবাইকে গায়ের জোরে ঢুকে রেপ করতে আসতেছিল, তাই না? মানে ওইটা আসলে ছেলে একজন নবীকে চুদতে আসছে, এইটাকে খারাপ কাজ বলা হয় নাই, বলা হয়েছে যে তারা গায়ের জোরে তার সাথে সেক্স করতে আসতেছে, এইটাকে খারাপ কাজ বলা হয়েছে, যেটাকে এটার বাইরে ওখানে কিন্তু এত ভেগলি বলা আছে, আপনি খেয়াল করে দেখবেন ওখানে সমকামিতাকে সরাসরি কোনো জায়গাতে খারাপ বলা হয় নাই। অথচ মুসলমানরা বা স্কলাররা বলতে চায় কি, এই যে খারাপ কাজের কথা বলা হয়েছে, এই খারাপ কাজের অর্থ হচ্ছে ছেলে হয়ে ছেলেকে লাগানো। এটা হচ্ছে একটা মানে ইন্টারপ্রিটেশন। তো কথা হচ্ছে যে যদি আপনি একটা স্কুলে বা ইউনিভার্সিটিতে বা কলেজে কাউকে বলেন যে স্যার দেখেন আপনি আসলে সমকামিতা নিয়ে যে এত সোচ্চার, কিন্তু সমকামিতা নিয়ে তো আসলে ইসলাম ইটসেলফ তেমন কিছু বলে নাই, তখন কিন্তু তার এই একটা জায়গা আছে, সে হয়তো আপনার কথা শুনতে পারে, কারণ সে তো ইউনিভার্সিটিতে পড়ে, সে তো আর রাস্তার পোলা না যে বুদ্ধি কেমনে কাজ করে, জ্ঞান কেমনে কাজ করে জানবে না। এই জন্য যেটা হয় যে যখন আপনি এই ধরনের আলোচনা করতে পারেন বা আলোচনা করার একটা জায়গা তৈরি হয়, সবার মধ্যে একটা প্রাইড থাকে যে আমি বুয়েটের স্টুডেন্ট, আমি যদি এখন এই কথাগুলোকে কাউন্টার আর্গুমেন্ট দিয়ে পরাস্ত করতে না পারি তাহলে আমি তো বোকাচোদা হয়ে গেলাম, গায়ের জোরে যদি আমি এটাকে প্রচার করতে চাই তাহলে আমি বুয়েটের স্টুডেন্ট কি হইলাম, এই যে একটা গর্ব, একটা ইগো আছে, এই কারণে সে কিন্তু আপনার কথাটা শুনবে, সে বলবে যে আচ্ছা ঠিক আছে, তাই তোমরা মনে করো যে ইসলাম একটা ভুল ধর্ম। তো এরকম আলোচনা হলে তো প্রবলেম, এরকম আলোচনা হলে কি হবে, যত এরকম আলোচনা হবে তত বেশি নাস্তিক, রাইট? সো যেটা দেখা যায় হিস্টোরিক্যালি বাংলাদেশে সবসময় ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি নাস্তিক থাকে, এবং এরা বেশিরভাগই মুসলমান নাস্তিক আর কি, মানে তারা প্রতি বছরই প্রতি সপ্তাহে দেখবেন জুম্মার নামাজে যাচ্ছে, মাঝে মাঝে সে নামাজে দাঁড়াচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে নাস্তিক। এরকম লোকজন আমরা সবাই চিনি যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, এবং আমরা জানি যেটা মেজর পপুলেশনে আসলে ধর্মকর্মণে কোনো মাথা ব্যথা নাই, আল্লাহ নবীতে খুব একটা বিশ্বাস আছে বলে মনে হয় না, ওরা মূলত অ্যাগনস্ট এইথিস্ট আর কি। তো এই জিনিসটা যে সবসময় আছে, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম ইসলামিস্টদের জন্য। এই কারণে ইসলামিস্টরা গত 10 বছর ধরে যেটা করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিগুলোতে স্ট্রাইক করতে, যাতে নাস্তিক ছাত্ররা, বাংলাদেশের নাস্তিক ছাত্ররা যাতে ইউনিভার্সিটিতে পড়তে না পারে। অর্থাৎ একটা নাস্তিক ছাত্র যদি ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাকে আপনি ইউনিভার্সিটি থেকে বের করে দেবেন, এই ধরনের একটা এজেন্ডা ইসলামিস্ট রাজনৈতিক দলগুলা করার চেষ্টা করতেছে অনেকদিন ধরে। এগুলো কোনো স্বয়ং সম্পূর্ণ এজেন্ডা না যে সাধারণ ছাত্ররা কিছু করে নাই এখানে। তো এটা আমরা অনেকগুলো ঘটনা দেখছি, আপনি আমাকে একটাতে খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেটও করতে দেখছেন, একটা ঘটনা থামানোর জন্য, যেখানে রুয়েটের একটা ছাত্রকে চেষ্টা করা হচ্ছিল যে ধর্ম অবমাননার অপরাধে তাকে বের করে দিতে হবে। এখন এর আগে যেটা হয়েছিল যে আপনারা জানেন বুটক্সের একটা ছেলেকে মারতে মারতে নিয়ে গেল, হল থেকে বের করে দিল, সব জিনিসপাতি ছুঁড়ে ফেলে দিল, ওকে সাসপেন্ড করবে। তারপরে বিভিন্ন ধরনের অন্যান্য সব ইউনিভার্সিটিগুলোতেও একই ধরনের জিনিস করা শুরু হলো। এখন এই জিনিসগুলো যখন শুরু হয়েছে, আমি তখন এটা নিয়ে অনেকবার কথা বলছি যে ওরা কিন্তু চেষ্টা করতেছে যে বাংলাদেশের সমস্ত পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে নাস্তিকদেরকে বের করে দিবে, বা নাস্তিকদেরকে একদম শোয়াই দিবে, যাতে ওই ধর্ম, মানে ওইটা তো সবচেয়ে বড় শক্তিশালী হাব, ধর্মকে ধ্বংস করে দেওয়ার একমাত্র হাব হচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো। সো ওরা চেষ্টা করতেছে যে ইউনিভার্সিটিগুলো থেকে নাস্তিক বের করে দেবে, বাট ওদের এই পরিকল্পনা কিন্তু সফল হবে না। কারণ যত বেশি একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো বিষয় নিয়ে আলোচনা হইতে পারে, রাইট? ধরেন শিক্ষা প্রতিষ্ঠানে যদি গত কয়েকদিন ধরে ক্রিকেট নিয়ে আলোচনা হয়, ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা হয়, আপনি দেখবেন ফেসবুকে কিছু জ্ঞানগর্ভ পোস্ট চলে আসছে যেখানে ওয়ার্ল্ড কাপের, ক্রিকেটের অথবা বিভিন্ন প্লেয়ারের বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এমন সুন্দর সুন্দর আলোচনা করা হচ্ছে যেটা আপনি নর্মালি জানতেন না হয়তো। কেন? কারণ ওই ক্যাম্পাসে আলোচনা হচ্ছে ওয়ার্ল্ড কাপ নিয়ে, তাই মেধাবী ছাত্ররা কি করতেছে, ঘাটাঘাটি করতেছে ওয়ার্ল্ড কাপে কি হয় না হয়, ওই প্লেয়ার কি করছে না করছে, তেমন কোনো চমকপ্রদ ঘটনা তার সামনে চলে আসতেছে। একটা বিষয় নিয়ে পড়ার চেষ্টা করলে আপনি হয়তো 12 ঘন্টা ধরে পড়তেছেন ক্রিকেট নিয়ে বিভিন্ন জিনিস, আপনার সামনে কয়েকটা চমকপ্রদ জিনিস চলে আসবে যেগুলো দেখে আপনি ভাববেন যে আরে শালা এটা তো আমি নিজে জানতাম না, তখন আপনি ওটা একটা পোস্ট লিখে ফেলবেন। এভাবে জ্ঞানের জন্ম হয়। তো একটা ক্যাম্পাসে যখন এভাবে সরকার বিরোধী, সরকার নির্বাচন এগুলো নিয়ে আলোচনা হয়, তখন অনেক ধরনের পোস্ট চলে আসে, দেখবেন যে খুবই চুলচেরা বিশ্লেষণ করতেছে মেধাবী ছাত্ররা যে কেন কোন জিনিসটা হয়েছে বা হয় নাই, বা রাজনৈতিক কোন কোন জিনিসগুলোর জনগণের জন্য ভালো খারাপ। কারণ কি, ক্যাম্পাসে তখন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। এখন যেহেতু ক্যাম্পাসে ধর্ম অবমাননা নিয়ে আলোচনা হচ্ছে, নাস্তিকতা নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে কি হবে, মেধাবী ছাত্ররা আরো বেশি করে ধর্মের এইসব জিনিস নিয়ে জানবে, আর জানলে তো সে নাস্তিক হবে নিশ্চিত। কারণ আপনি ধর্ম জেনে, কোরআন শরীফ পড়ে, তাফসির পড়ে, হাদিস পড়ে যখন মনে হবে যে
এখানে তো বিজ্ঞান বিরোধী অনেক জিনিসপাতি আছে বা অনেক কমন সেন্স বিরোধী জিনিস আছে যেগুলো আসলে আল্লাহ থাকলে জানতো, কিন্তু যেহেতু প্রাচীন আমলে মানুষরা জানতো না, তারা ওটা বিশ্বাস করছে। তাহলে এটা আল্লাহ কিভাবে সত্য হয়? এটা তো একমাত্র আর্গুমেন্ট যে কারণে মানুষ নাস্তিক হয় আর কি, যে আল্লাহ যদি জানেই তাহলে তো সমস্যা নাই, আল্লাহকে সারা জীবন সেজদা করবো। কিন্তু আল্লাহ তো জানে না, দেখা যাচ্ছে কোরআন এমন কথা লিখে রাখছে যেটা তো মানে এই 2025 সালের একটা 5 বছরের বাচ্চা জানে, কিন্তু 600 সালের একজন খুবই জ্ঞানী মানুষও জানতো না। যেহেতু ওই সময়কার কোনো জ্ঞানী মানুষও জানতো না, আল্লাহও জানে না ওই সময়কার, তো উইয়ার্ড না জিনিসগুলা। তো এগুলা যদি মানুষ ঘাটাঘাটি শুরু করে তাহলে তো আরো বেশি নাস্তিক হয়ে যাবে। কিন্তু আমরা এখানে আমি যেটা বলতেছিলাম যে জিনিসটা আসলে সত্য না, মানে মানুষ মনে করে যে এই ইউনূস সরকারের সময় থেকে শুরু হয়েছে এইসব জিনিস, এটা আসলে সত্য কথা না। কারণ এইসব জিনিস অনেক আগে থেকে শুরু হয়েছে, ইউনূস সরকারের আমলে ওইটারই কন্টিনিউয়েশন হচ্ছে। আমি আপনাদেরকে একদম টাইম লাইন ধরে ধরে দেখাইতে পারবো যে এই যে বিবিসি বাংলার নিউজ হচ্ছে 2019 সালের 30 এপ্রিলের একটা খবর দেখা যাচ্ছে, যেখানে ধর্মকে আঘাত করলে আইনানুগ ব্যবস্থার হুমকি দিয়েছে কে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জবিতে এটা যে 19 সালের কাহিনী, তারপর কিন্তু আপনার মনে আছে যে খাদিজা নামের একজন ছাত্রীকে গ্রেফতার করে ফেললো জগন্নাথের। আমি ওটা নিয়ে প্রতি মাসে একটা করে পোস্ট দিতাম আমার আসল আইডি থেকে, যে আমি খাদিজার মুক্তি চাই, এটসেট্রা এটসেট্রা। পরে ইভেনচুয়ালি ওকে 2 বছর পরে মুক্তি দেওয়া হয়েছে। তারপর দেখেন 2020 সালের 29 জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে কঠোর ব্যবস্থা তিনি নেবেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা নিজে বলতেছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে কঠোর ব্যবস্থা নেবে। এটা কোথাকার খবর? যুগান্তরের খবর। আপনি বুঝতেছেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি মুসলমানদের পৃষ্ঠপোষকতা করা হয়েছে, ইসলামিস্টদেরকে পাওয়ার দিয়েছে শেখ হাসিনা, ডক্টর ইউনূস নন। ডক্টর ইউনূসের আমলে মব হামলা করতেছে, এগুলো করতেছে, কিন্তু এটা ডক্টর ইউনূসের ফল্ট না পারছে। এটা ডক্টর ইউনূস করে নাই, ডক্টর ইউনূস এগুলোকে প্রচারও করে নাই, প্রসারও করে নাই। মানে ডক্টর ইউনূস এমন কথা বলে নাই যেটা বললে মোল্লাদের মনে হবে কি যে আমরা তো তাহলে মামলা করতেই পারি, প্রধানমন্ত্রী বলছে, আমরা তো তাহলে একে ধরে ফেলতেই পারি কারণ প্রধানমন্ত্রী বলছে। প্রধানমন্ত্রী নিজে তো তাহাজ্জুদ পড়ে, নিজে তো একটা মুসলমান, তার সে তো বুঝবে যে আমরা কেন এই ছেলেটাকে থাপ্পড় মারলাম। এই গ্রাউন্ডটা একজন রাষ্ট্র নেতা অথবা যে রাষ্ট্রের প্রধানের পদে আছে সে দিতে পারে না। মানে ডক্টর ইউনূসের আমলে যদি মানুষ সমকামীদেরকে মেরে ফেলে বা নাস্তিকদেরকে মেরে ফেলে সেটা একটা ব্যাপার, কিন্তু ইউনূস যদি নিজেই বলেন আমার তো ধারণা সমকামিতা সঠিক নয়, তাহলে কি হবে? তাহলে আপনি যদি এটা বলেন তাহলে আপনি মানুষকে বৈধতা দেন। ডক্টর ইউনূসকে আমি এখন পর্যন্ত এমন কোনো বক্তব্য দিতে দেখি নাই যে বক্তব্যের মধ্যে উনি নাস্তিকদের বিরুদ্ধে সহিংসতাকে, সমকামীদের বিরুদ্ধে বিদ্বেষকে, ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষকে অথবা হিন্দুদের বিরুদ্ধে নির্যাতনকে কোনোভাবে নিজের কথায় অথবা কর্মকাণ্ডে এই জিনিসটাকে তিনি এন্ডোর্স করেন নাই সোফার। এই কারণে আমার ইউনূসের ওপর রাগ নাই, ডক্টর ইউনূসের ওপর এইসব জিনিসের রাগ নাই। আমার রাগটা হচ্ছে যে তিনি একটা অযোগ্য রাষ্ট্রনায়ক, যিনি এগুলো ঠেকাইতে পারেন না, সেটা তো দায় তাকে দিতেই হবে। বাট শেখ হাসিনার ওপর আমার রাগ হচ্ছে শেখ হাসিনা নিজে এটাকে প্যাট্রোনাইজ করতো, নিজে এটাকে প্রমোট করতো, নিজে এসে বলে কি আমি তাহাজ্জুদ পড়ি। তোমার কাছে কেউ জানতে চাইছে তুমি তাহাজ্জুদ পড়ো নাকি বেতর পড়ো নাকি পড়ো না? জানতে চাইছে কেউ তোমার কাছে? তুমি একটা মোল্লাদের মধ্যে এসে কেন বলবা যে আমি তো তাহাজ্জুদ পড়ি? ডক্টর ইউনূস কখনো বলে যে জানেন আমি চিন্তায় পড়লেই 2 রাকাত নামাজে দাঁড়ায় যাই? বলছে কখনো এই কথা? এই কারণে ডক্টর ইউনূসের ওপর আমার রাগ নাই ব্যক্তি ইউনূসের ওপর। শেখ হাসিনার ওপর আমার রাগ আছে। শেখ হাসিনা এরপরে এই যে 29 জানুয়ারিতে এই কথা বললো, এরপর কি হলো জানেন? আমি 2020 সালের কথা আমার খুব স্পষ্ট মনে আছে, কারণ 2020 সালে আমাকে খুন করার চেষ্টা করতেছিল জঙ্গি সংগঠনগুলো। 2020 সালের অক্টোবরে টু বি স্পেসিফিক আমাকে খুন করার চেষ্টা করা হয়। তার কারণ হচ্ছে যে ওই সময় ফ্রান্সে একজন মানুষকে মেরে ফেলে একজন জঙ্গি, একজন টিচারকে গুলি করে কোপ দিয়ে মেরে ফেলে। তখন বাংলাদেশে আবার খুন করে ফেলছে একজন মুসলমান, তার বিরুদ্ধে কথা হবে তা নয়, তারা উল্টা ফ্রান্স সরকারকে আরো খুব বড় করে গালি দিচ্ছে। কারণ কেন হচ্ছে? মুসলমানদের গালি দেওয়ার জন্য একটা মানে মোহাম্মদকে গালি দেওয়ার মতন একটা পরিবেশ ফ্রান্স সরকার কেন চালু রাখছে। ম্যাক্রন এসে কেন বলছে যে এই ধরনের কাজ হচ্ছে টলারেট করা হবে না, এবং যে ছবিটা দেখানোর জন্য তাকে খুন করা হলো সেই ছবিটা প্রচার করার অনুমতি দিয়ে দিছে। এটা হচ্ছে মুসলমানদের রাগ। তুমি একটা ছবি দেখানোর জন্য একজন জলজান্ত মানুষকে মেরে ফেলছো, এটা নিয়ে ওদের কোনো কথা নাই, লজ্জা পাওয়ার কথা না, ওদের চুপ করে থাকার কথা। কিন্তু তা না, ওরা কিন্তু পুরো দেশ উত্তাল করে ফেলছিল। 50,000 মানুষের মিছিল আসছিল ঢাকা শহরে বয়কট ফ্রান্স করার জন্য। এবং ওই সময় আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে বলছিলাম যে ফ্রান্স সরকার যা করছে ঠিকই করছে এবং এই কাজ বাংলাদেশে করা উচিত, বাট ডিফারেন্ট প্রবলেম সলভ করার জন্য, যেমন ধর্ষণ, ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ছিল, 20 মিনিট একটা ভিডিও ছিল। তো ওইখানে আমাকে মানুষ মারার চেষ্টা করতেছিল। অক্টোবরে আমার নাম হিট লিস্টে চলে আসলে আমার মাথা ফেলে দিতে হবে। এখন অক্টোবরের কথা কেন আমি বলতেছি 2020 সালে, এটা ইম্পর্টেন্ট, আপনি টাইম লাইন দেখলে বুঝতে পারবেন। এরপরে দেখেন বাংলাদেশে ওই সময়টাতে ধর্ম নিয়ে কটূক্তি 5 শিক্ষার্থী বহিষ্কার নামের একটা
খবর প্রকাশিত হয়েছিল বাংলাদেশ জার্নালে, অন্যান্য জায়গা তো পাবেন, আমি আসলে সবার আগে এসইও যাদেরটা ভালো তাদেরটা নিয়ে এসে দেখাচ্ছি আর কি। তো 31শে অক্টোবর 2020 সালের খবর এটা। আমাকে ওরা মারার চেষ্টা করছিল 30শে অক্টোবর 2020 সালে। কেন? ওই সময় 5 শিক্ষার্থীকে বহিষ্কার করছে, কিন্তু একটা ইউনিভার্সিটি থেকে না, 5টা ডিফারেন্ট ইউনিভার্সিটির কেস। 2020 সালে এরকম হইতো, ধর্ম নিয়ে কটূক্তি করছে, ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দেওয়া হতো স্টুডেন্টদেরকে। 2020 সালে, নট ইভেন 24-এর নির্বাচন, 2020 সালে যখন শেখ হাসিনার সবচেয়ে পিক পাওয়ারে থাকা একটা ক্ষমতা মানে শাসন আমল, কারণ 24 সালের পরে সবাই ভাবতেছিল যে এবার একটা কিছু একটা হবে হয়তো, কিন্তু 2020 সালের অক্টোবরে এগুলো হচ্ছে শেখ হাসিনার আন্ডার। এবং শেখ হাসিনা নিজেই জানুয়ারির 29 তারিখে, যেমনটা আমি দেখালাম, বলেছেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গেল। এরপরে দেখেন 24শে সেপ্টেম্বর 2022 সাল, 24শে সেপ্টেম্বর 2022 সালে কি হয়েছে? ধর্ম নিরাপত্তির কথা বলার কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটক করছে, মানে গ্রেফতার করে ফেলছে। বহিষ্কার তো করছেই, উনারে 5 বছরের জন্য জেলখানায় দিছে বা এরকম কিছু একটা হয়েছিল, আমার এক্সাক্ট পুরো খবরটা ভুলে গেছি। এই যে ঢাকা ট্রিবিউনের খবরটাতে দেখতে পাচ্ছেন যে 24শে সেপ্টেম্বর 2022 সালে কিন্তু শেখ হাসিনা নিজে বলছে ধর্ম নিয়ে কথা বলা যাবে না। 20 সালে শেখ হাসিনার পুলিশ মানুষ গ্রেফতার করছে, জঙ্গিরা দাপায় বেড়াইছে, জঙ্গিরা আমাকে খুন করে ফেলতে চাইছে, অন্যদেরকে খুন করে ফেলতে চাইছে, হুমকি দিছে, মামলা দিছে, মানুষকে গ্রেফতার করেছে। 22 সালের 24শে সেপ্টেম্বর দেখা যাচ্ছে যে এখনো শেখ হাসিনার আমলে একই জিনিস চলতেছে, মানুষকে গ্রেফতার করা হচ্ছে, বেগম রোকেয়া শিক্ষার্থীকে আটক করে ফেলা হলো। 2023 সালের 10 মে শেখ হাসিনার আমল এখনো চলতেছে। শেখ হাসিনা নাকি ধর্ম এইসব মোল্লাদেরকে প্রশ্রয় দেয় নাই। শেখ হাসিনার আমলে মোল্লাদেরকে যে এতই প্রশ্রয় দেওয়া হয়েছে, এগুলো অনেক কথাও শোনেন নাই মনে হয় আজকের আগে আপনারা, যে শেখ হাসিনার আমলে এগুলো চলতো। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত, তরুণীর কারাদণ্ড। এবং এই তরুণী হচ্ছে একটা কলেজের ছাত্রী ছিল আর কি, রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের এক শিক্ষার্থীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তো দেখেন, এই জন্য আমি এখানে নিয়ে আসি, আমি অনেক ধর্ম অনুভূতির আঘাতের মামলার অনেক ঘটনা আছে, আমি শুধু মানে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কলেজের একটা ছাত্রীকে কারাদণ্ড দেওয়া হয়েছে, শুধু তাই না, কলেজে মানে কি 18 বছর হয়েছে মানে টেনে টুনে মেয়ের, ওরে ধরে নিয়ে আসলেন, ধরে নিয়ে এসে কি করলেন, মামলা দিলেন, কারাদণ্ড দিলেন। কারাদণ্ডটা কে দিল? শেখ হাসিনার সরকার, 2023 সালের 10ই মে। এরপরে দেখেন, ধর্মীয় আঘাত হানে এরকম কাজ করতে না, এরকম কাজ করবেন না, এই অনুরোধ করছেন প্রধানমন্ত্রী আরও একবার। কখন? 8ই মে 2024 সালে। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দিন পর পর গিয়ে আপনাকে বলেই যাচ্ছে যে প্লিজ তোমরা ধর্ম নিয়ে কথা বলো না, তোমরা ধর্মের অনুভূতি আঘাত হানো না, তোমরা কিন্তু এরকম করলে কঠিন শাস্তি দিব, ধর্ম নিয়ে কথা বললে কঠিন শাস্তি দিব। কে বলতেছে? শেখ হাসিনা বলতেছে। অ্যাটলিস্ট আমি ডক্টর ইউনূসের কাছে কৃতজ্ঞ যে ডক্টর ইউনূসের মুখ থেকে এরকম কথা বের হয় নাই, যেখানে তিনি বলতেছেন যে ধর্ম নিয়ে কথা বলা যাবে না। তিনি এরকম কিছু বলেন নাই যে সমকামিতা করা যাবে না, বাট শেখ হাসিনা রিপিটেডলি মুখ দিয়ে বলছে এই কথা, বারবালি। মানে এমন কোনো অনেক আছে, অনেক নাস্তিকরা করতেছেন কি এখন ডক্টর ইউনূসকে সন্দেহ করেন যে উনি কি ইসলামিস্ট, উনি কি এটা করতেছেন জেনে বুঝে। কিন্তু সন্দেহ তো আমরা করতেই পারি, কিন্তু মুখ দিয়ে তো বলে নাই ডক্টর ইউনূস, কিন্তু শেখ হাসিনা তো দিনের পর দিন এই কথা বলে গেছে। ওকে, এগুলো তো গেল। এবং ওটাও কিন্তু শেখ হাসিনার শাসনামল। আমি আবার ডেটটা কিন্তু মনে রাখেন, 8ই মে 2024। তারপরে দেখেন জবির মানে জগন্নাথের ছাত্রী তিথি, উনার নিয়ে অনেক কাহিনী হয়েছে। 5 বছরের কারাদণ্ড দিয়ে দিল তাকে এবং বের করে দিল, মানে ছাত্রত্ব থেকে বহিষ্কার করা হলো, 5 বছরের কারাদণ্ড দিল। কোন সময় করলো এই কাজ? 13ই মে 2024 সালে। এখনো কিন্তু শেখ হাসিনার ক্ষমতা আছে, 13ই মে, নট জুলাই আসে না কিন্তু এখনো। শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত সে ইসলামিস্টদের পক্ষে দিনের পর দিন কাজ করে গেছে, দিনের পর দিন তাদের পক্ষে কথা বলে গেছে। এরপরে শেষ হয়ে যায় নাই, তারপরও মে চলে আসছে কিন্তু দেখেন 16ই মে ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বহিষ্কার। মানে 16ই মে চলে আসলো, এরপরও আমরা দেখলাম মে মাসের মধ্যেও 24 সালের মেতেও মানুষকে বহিষ্কার করে দিচ্ছে। শেখ হাসিনা সরকারের কোনো মানে ইনডিফারেন্ট ওরা আর কি, ওদের কোনোই মাথা ব্যথা নাই। এরপরে শেখ হাসিনা সরকারের পতন ফাইনালি হয়েছে। এখন এবার যে টাইম লাইনে আমরা ঢুকতেছি, এখানে আপনি দেখবেন যে কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করছে 19 অক্টোবর 2024 সালে। তারপরে দেখবেন যে আরেকজন মাধবদীতে আরেকজনকে ধরছে 20 অক্টোবর 2024 সালে। তারপরে দেখবেন যে 7ই নভেম্বর, এটা হচ্ছে এটা খুব একটা না, এই যে এখন যে খবরটা মানে যে লিঙ্ক থেকে আপনাকে দেখাচ্ছি সেটা কিন্তু আসলে খুব মেইন স্ট্রিম নিউজ মিডিয়া না, কিন্তু এটা হচ্ছে ইসলামিস্টদের একটা হাব। এবং তারা দেখা যাচ্ছে কি যে ধর্ম অবমাননার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে দাঁড়াইছিল 7ই নভেম্বর 2024 সালে। কোনো ধর্ম অবমাননা করা যাবে না। ওকে, তারপরে কি হলো?
দেখেন এটা এটা কিন্তু ইম্প্যাক্ট আছে চট্টগ্রাম, এই যে এটা যে 7 নভেম্বরে কাজ করছে, চট্টগ্রামে কিন্তু কাহিনী হয়েছে এরপরে, সেটা যাচ্ছি। এরপরে দেখেন বুটেক্সের শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করে ফেললো। কেন? কারণ মানুষ ওকে ধরে মারছিল, ওনাকে ধর্ম অবমাননা করছে। 4 ফেব্রুয়ারি 2025, এটা যে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে যে সার্জেন্সিটা শুরু করছে, এটা ইচ্ছা করে শুরু করছে ফেব্রুয়ারি থেকে এটা। তারপরে চবি কর্তৃপক্ষ করলো কি আবার, দেখেন নভেম্বরে যারা দাঁড়াইছিল সবাই লাইনে, 4 ফেব্রুয়ারিতে যেহেতু বুটেক্স একজনকে ধরে পিটায় ফেলছে, 4 ফেব্রুয়ারিতে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলতেছে কি যে ধর্ম নিয়ে কটূক্তি করলেই শাস্তি দিব আমরা। দেখছেন নভেম্বরে কিন্তু ওরা দাঁড়াইছে এবং তারপরে এই জিনিস করলো। এখন দেখেন এরপরে চবিতে আবার 4 ফেব্রুয়ারিতে কথাটা বলছে, 13 ফেব্রুয়ারিতে প্রক্টরকে লাঞ্ছনা এবং ধর্ম অবমাননার অভিযোগে 11 ছাত্রী সহ 12 শিক্ষার্থীকে বহিষ্কার করছে। দেখছেন ওরা কীভাবে বিল্ড আপ করে জিনিসটাকে। এরপরে কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করছে আপনার 24 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি পরে। তারপরে দেখেন হল থেকে বহিষ্কার করলো কোথায়, রাজশাহী ভার্সিটিতে। তারপর পুলিশে আবার ধরাই দিছে কবে, 26 ফেব্রুয়ারি 2025। কত অল্প সময়ের মধ্যে কতগুলো ঘটনা ঘটতেছে। এরপরে আসলে হচ্ছে যে আমার সেই কেসটা রাখি যে রুয়েট ছাত্রের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করলো, বহিষ্কার দাবি করলো কবে, 15 মার্চ 2025। এবং এখানে প্রচুর ফাইট করতেছে, আপনারা দেখছেন অনেকে যে ওই সময় আমি কি করতেছিলাম। এরপরে দেখেন 16 মার্চ 2025 পাবি প্রবীর 2 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো পাবনা ইউনিভার্সিটির যেই ছেলেগুলোর বিরুদ্ধে। 15 তারিখে রুয়েটে করছে, 16 তারিখে পাবনাতে করছে। এরপরে এই জিনিসগুলো শেষ হয়ে গেল তো হয়তো কিছুদিন চুপচাপ ছিল, আরও কিছু ঘটনা ঘটছে ছোটোখাটো। বাট এরপরে বড় ঘটনা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে 15 এপ্রিল 2025 সালে এভাবে আবার অভিযোগ যে ধর্ম অবমাননা করা হয়েছে। তারপরে 16 এপ্রিল 2025 সালে নজরুল বিশ্ববিদ্যালয়ে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, মানে আবারও আরেক দল মব ওখানে অ্যাটাক করছে কিছু পোলাপানকে। তারপরে চুয়েট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে 22 জুন 2025, যেটার কথা আমি বলতেছিলাম যে বিষয়ে নিয়ে কথা বলতে আসছি। আশা করি যে চোরদের দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। এখন আপনি বলেন এই যে এতগুলো ঘটনা ঘটছে, যে সিস্টেমেটিক্যালি বাংলাদেশের সবচেয়ে বেশি নাস্তিক কোথায় থাকে? ইউনিভার্সিটিতে থাকে। এটা নাস্তিক পর্যন্ত স্বীকার করবে না, মুসলমানরা ভাববে যে আমি বাড়াই বলতেছি, কিন্তু যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ইনস্টিটিউশন, আপনি যদি বলেন ব্যাংকিং সেক্টরে বেশি নাস্তিক থাকে নাকি ইঞ্জিনিয়ারিং সেক্টরে, মেডিকেল সেক্টরে বেশি নাস্তিক থাকে নাকি ধরেন অন্য যে কোনো ফাইন্যান্স সেক্টরে, আমরা সেটা খুব পুরোপুরি জানি না। কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারবো না যে এইসব ব্যাংকিং সেক্টরে অনেক বেশি মানুষ নাস্তিক, মেডিকেল সেক্টরে অনেক বেশি মানুষ নাস্তিক, আমরা শিওরলি বলতে পারবো না এই কথাগুলো। কিন্তু এতটুকু কথা আমি এতটুকু মানে এডুকেটেড গেস করে বলতে পারতেছি যে ইউনিভার্সিটি, কলেজ, এই জায়গাগুলোতে নাস্তিকের পপুলেশন সবচেয়ে বেশি। অর্থাৎ যদি বাংলাদেশে নাস্তিক থাকে, কথা বলতেছি, ধরেন বাংলাদেশে নাস্তিক 20% বা যারা ধর্ম নিয়ে মাথা ঘামায় না, তাহলে ইউনিভার্সিটি বা এইসব জায়গাগুলোর মধ্যে নাস্তিকের সংখ্যা হচ্ছে 45 থেকে 75%। এখন যদি পুরা পপুলেশনে 20% নাস্তিক থাকে আর ভার্সিটিতে থাকে 40% নাস্তিক, তার মানে নাস্তিকরা বেশি থাকে ইউনিভার্সিটিতে, কমন সেন্স আর কি। যদি পুরা এলাকার মধ্যে মুসলমান থাকে 90%, যেটা না, কিন্তু আপনি দেখলেন কি যে মসজিদের মধ্যে মুসলমান 100%, তার মানে কি মসজিদে মুসলমান বেশি থাকে, মানে কনসেপ্ট বোঝানোর জন্য বলতেছে আর কি। সো এই জিনিসটা আপনারা জানেন, কিন্তু আমি যেটা দেখানোর চেষ্টা করলাম যে এগুলা কিন্তু সব বিচ্ছিন্ন ঘটনা হয়ে যায়। আমার খুবই মনে হলো যেটা খুব জরুরি যে একটা ভিডিওর মধ্যে আমার সবগুলো ডেট, টাইমলাইন এবং পেপার কাটিং সহ একটা ভিডিও কোথাও রেখে দেওয়া। এবং এটাকে এত গুরুত্বপূর্ণ, অনেকে হয়তো ভাববেন না, কিন্তু এটা এতই গুরুত্বপূর্ণ যে আমি কখনো আমার কোনো ভিডিওতে বলি না যে আপনারা এটা শেয়ার দিন। কিন্তু আমার মনে হয় যে যদি এটা পারেন শেয়ার দেন অথবা না দেন, মানুষকে এগুলো বলতে পারেন যে দেখেন এভাবে একটা করে ইউনিভার্সিটি স্ট্রাইক করা হচ্ছে। এবং এটা যে স্ট্রাইক শুধুমাত্র এই যে এই সরকার পড়ে যাওয়ার পরে নতুন করে মোল্লা হচ্ছে পৃথিবী, তা না, এটা শেখ হাসিনার আমলেই করতেছিল। এবং যখনই মোল্লারা একটা সার্জ করে, মানে যখন দেখা যায় মোল্লারা এখন একটু সামনে এসে বেশি খেলবে, খেলাধুলা করবে, তখনই তারা এভাবে ইউনিভার্সিটিগুলোতে অ্যাটাক করা শুরু করে, মানুষকে ধর্ম অবমাননার অভিযোগে বের করে দেওয়ার চেষ্টা করে, মামলা করে দেওয়ার চেষ্টা করে, যেটা হয়েছিল 2020 সালের অক্টোবরে, এবং যেটা আবার আমরা খেয়াল করতেছি ফেব্রুয়ারি 2025 সাল থেকে। এবং 2020 সালের অক্টোবরে যেটা হয়েছিল সেটা ফলাফল খুব একটা ভালো হয় নাই। এবং 2025 সালের এই ফেব্রুয়ারি থেকে যেটা আবার শুরু হয়েছে নতুন করে, এটা ফলাফল খুব একটা ভালো হবে না। এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা দরকার। আপনি দয়া করে এগুলো আপনাদের পরিচিত লোকজনের সাথে আলোচনা করেন, আমার ভিডিও শেয়ার না করলেও চলবে, বাট কথাটা তোলেন যে দেখছেন কতগুলো মানুষকে এভাবে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ইউনিভার্সিটিতে সবাই পড়তে পারবে, মুসলমান পড়তে পারবে, হিন্দু পড়তে পারবে, খ্রিস্টান পড়তে পারবে, বৌদ্ধ পড়তে পারবে, কিন্তু নাস্তিক পড়তে পারবে না।
এই বিষয়ে আমি রুয়েটের লোগো চেঞ্জ করার আহ্বানও জানিয়েছিলাম, কারণ রুয়েটের লোগো দেখে মনে হয় কি শুধু মুসলমানের বাচ্চা পড়তে আসবে ওখানে, অথবা বিলিভার বিশ্বাসীদের বাচ্চা পড়তে আসবে, যারা স্বর্গই বিশ্বাস করে না তারা ওখানে পড়তে যাওয়া লাগবে না। অবস্থাটা এরকম হয়ে গেছে আর কি। তো যাই হোক, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে রেখে দিতে চাচ্ছি ইউটিউবের মধ্যে, যদিও এটা অনেক বেশি মজার কোনো ভিডিও না বা অনেক বেশি কাজের আলোচনাওয়ালা ভিডিও না, যেগুলো অন্যান্য ক্ষেত্রে হয়ে থাকে যে অনেক থট প্রভোকিং শেড থাকে, সেটা দিতে পারতেছে না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।